গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ ষোড়শ পর্ব। মাঘী পূর্ণিমার দিনটা ছিল ছুটি। সারাদিন সে আশেপাশের গ্রামগুলা পায়ে হাঁটিয়া ঘুরিয়া বেড়াইয়াছে। সন্ধ্যার অনেক পরে সে বাসায় আসিয়া শুইবা মাত্র ঘুমাইয়া পড়িল। কত রাত্রে জানে না। তক্তপোষের কাছের জানালাতে কাহার মৃদু করাঘাতের শব্দে তাহার ঘুম ভাঙিয়া গেল। শীত এখনো বেশি বলিয়া জানালা বন্ধই ছিল। বিছানার উপর বসিয়া সে জানলাটা খুলিয়া ফেলিল। কে যেন বাহিরের রোয়াকে জ্যোৎস্নার মধ্যে দাঁড়াইয়া। কে? উত্তর নাই। সে তাড়াতাড়ি দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে আসিয়া অবাক হইয়া গেল। কে একটি স্ত্রীলোক এত রাত্রে তাহার জানলার কাছে দেয়াল ঘেঁষিয়া বিষণ্ণভাবে দাঁড়াইয়াছে। অপু আশ্চর্য হইয়া কাছে গিয়া বলিল, কে ওখানে? পরে বিস্ময়ের সুরে বলিল, পটেশ্বরী, তুমি এখানে এত রাত্রে? কোথা থেকে? তুমি শ্বশুরবাড়ির ছিলে, এখানে এলে কি করে? পটেশ্বরী নিঃশব্দে কাঁদিতেছিল, কথা বলিল না। অপু চাহিয়া দেখিল তাহার পায়ের কাছে একটা ছোট্ট পুঁটুলি পড়িয়া আছে। বিস্ময়ের সুরে অপু বলিল, কেঁদো না পটেশ্বরী, কি হয়েছে বলো? আর এখানে এভাবে দাঁড়িয়েও তো, শুনি কি হয়েছে? তুমি কোত্থেকে আসছো বলো তো? পটেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিল, রিসড়ে থেকে হেঁটে আসছি, অনেক রাত্রিরে বেরিয়েছি, আমি আর সেখানে যাব না। আচ্ছা চলো চলো, তোমায় বাড়ি দিয়ে আসি। কি বোকা মেয়ে, এত রাত্রি কি এভাবে বেরোতে আছে? আর এই কনকনে শীতে গায়ে একখানা কাপড় নেই, কিছু না, এ কি ছেলে মানুষই। আপনার পায়ে পড়ি মাস্টারমশাই, আপনি বাবাকে বলবেন আর যেন সেখানে না পাঠায়। সেখানে গেলে আমি মরে যাব, পায়ে পড়ি আপনার। বাড়ির কাছাকাছি গিয়া বলিল, বাড়িতে যেতে বড্ড ভয় করছে মাস্টারমশাই, আপনি একটু বলবেন বাবাকে, মাকে বুঝিয়ে। সে এক কাণ্ড আর কি অত রাত্রে। ভাগ্যে অনেক রাত, পথে কেহই নাই। অপু তাহাকে সঙ্গে লইয়া দিঘড়ি বাড়ি আসিয়া পটেশ্বরীর বাবাকে ডাকিয়া তুলিয়া সব কথা বলিল। পূর্ণ দিঘড়ি বাহিরে আসিলেন। পটেশ্বরী আম গাছের তলায় বসিয়া পড়িয়া হাঁটুতে মুখ গুজিয়া কাঁদিতেছে ও হাড় ভাঙা শীতে ঠকঠক করিয়া কাঁপিতেছে। না একখানা শীতবস্ত্র, না একখানা মোটা চাদর। বাড়ির মধ্যে গিয়া পটেশ্বরী কাঁদিয়া মাকে জড়াইয়া ধরিল। একটু পরে পূর্ণ দিঘড়ি তাহাকে ডাকিয়া বাড়ির মধ্যে লইয়া গিয়া দেখাইলেন পটেশ্বরীর হাতে, পিঠে, ঘাড়ের কাছে প্রহারের কালশিরার দাগ। এক এক জায়গায় রক্ত ফুটিয়া বাহির হইতেছে। মাকে ছাড়া দাগগুলি সে আর কাহাকেও দেখায় নাই, তিনি আবার স্বামীকে দেখাইয়াছেন। ক্রমেই জানা গেল পটেশ্বরী নাকি রাত 12টা হইতে পুকুরের ঘাটে শীতের মধ্যে বসিয়া ভাবিয়াছে কি করা যায়। 2 ঘণ্টা শীতে ঠকঠক করিয়া কাঁপিবার পরও সে বাড়ি আসিবার সাহস সঞ্চয় করিতে না পারিয়া মাস্টার মহাশয়ের জানালায় শব্দ করিয়াছিল। মেয়েকে আর সেখানে পাঠানো চলিতে পারে না, এই কথা ঠিক। দিঘড়ি মশাই অপুকে জিজ্ঞাসা করিলেন তাহার কোনো উকিল বন্ধু আছে কিনা। এ সম্বন্ধে একটা আইনের পরামর্শ বিশেষ আবশ্যক। মেয়ের ভরণ পোষণের দাবি দিয়া তিনি জামাইয়ের নামে নালিশ করিতে পারেন কিনা। অপু দিন 2 শুধুই ভাবিতে লাগিল এক্ষেত্রে কি করা যায়। সুতরাং স্বভাবতই সে খুব আশ্চর্য হইয়া গেল যখন মাঘী পূর্ণিমার দিন 5 পরে সে শুনিল পটেশ্বরীর স্বামী আসিয়া পুনরায় তাহাকে লইয়া গিয়াছে। কিন্তু তাহাকে আরও বেশি আশ্চর্য হইতে হইল সম্পূর্ণ আর এক ব্যাপারে। একদিন সে স্কুল হইতে ছুটির পর বাহিরে আসিতেছে। স্কুলের বেহারা তাহার হাতে একখানা চিঠি দিল। খুলিয়া পড়িল স্কুলের সেক্রেটারি লিখিতেছেন তাহাকে আর বর্তমানে আবশ্যক নাই, 1 মাসের মধ্যে সে যেন অন্যত্র চাকুরি দেখিয়া লয়। অপু বিস্মিত হইল, কি ব্যাপার, হঠাৎ এই নোটিশের মানে কি? সে তখনই হেডমাস্টারের কাছে গিয়া চিঠিখানি দেখাইল।
তিনি নানা কারণে অপুর উপর সন্তুষ্ট ছিলেন না। প্রথমত সেবা সমিতি দল গঠন অপুই করিয়াছিল, নেতৃত্বও করিত সে। ছেলেদের সে অত্যন্ত প্রিয় পাত্র, তাহার কথায় ছেলেরা ওঠে বসে। জিনিসটা হেডমাস্টারের চক্ষুশূল। অনেক দিন হইতে তিনি সুযোগ খুঁজিতেছিলেন, ছিদ্রটা এতদিন পান নাই। পাইলে কি আর একটা অনভিজ্ঞ ছোকরাকে জব্দ করিতে এতদিন লাগিত? হেডমাস্টার কিচ্ছু জানেন না, সেক্রেটারির ইচ্ছা তাহার হাত নাই। সেক্রেটারি জানাইলেন কথাটা এই যে অপূর্ববাবুর নামে নানা কথা রটিয়াছে, দিগড়ি বাড়ির মেয়েটির এইসব ঘটনা লইয়া। অনেকদিন হইতেই এই লইয়া তাহার কানে কোনো কোনো কথা গেলেও তিনি শোনেন নাই। কিন্তু সম্প্রতি ছেলেদের অভিভাবকদের মধ্যে অনেকে আপত্তি করিতেছেন যে ঐরূপ চরিত্রের শিক্ষককে স্কুলে কেন রাখা হয়। অপুর প্রতিবাদ সেক্রেটারি কানে তুলিলেন না। দেখুন, ওসব আলাদা কথা। আমাদের স্কুলের ও ছাত্রদের দিক থেকে এই ব্যাপারটা অন্যভাবে আমরা দেখব। একবার যার নামে কুৎসার উঠেছে তাকে আর আমরা শিক্ষক হিসেবে রাখতে পারিনি, তা সে সত্যিই হোক বা মিথ্যেই হোক। অপুর মুখ লাল হইয়া গেল এই বিরাট অবিচারে। সে উত্তেজিত সুরে বলিল, বেশ তো মশাই, এ বেশ জাস্টিস হল তো। সত্যি মিথ্যে না জেনে আপনারা একজনকে এই বাজারে অনায়াসে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন। বাহিরে আসিয়া রাগে ও ক্ষোভে তাহার চোখে জল আসিয়া গেল। মনে ভাবিল, এসব হেডমাস্টারের কারসাজি, আমি যাব তার বাড়ি খোসামত করতে? যায় যাক চাকরি, কিন্তু এদের অদ্ভুত বিচার বটে। ডিফেন্ড করার একটা সুযোগ তো খুনি আসামিকেও দেওয়া হয়ে থাকে, তাও এরা আমায় দিলে না। কয়দিন সে বসিয়া ভাবিতে লাগিল, এখানকার চাকুরির মেয়াদ তো আর এই মাসটা, তারপর কি করা যাইবে? স্কুলে এক নতুন মাস্টার কিছুদিন পূর্বে কোন এক মাসিক পত্রিকায় গল্প লিখিয়া 10টা টাকা পাইয়াছিলেন। গল্পটা সেই ভদ্রলোকের কাছে অপু অনেকবার শুনিয়াছে। আচ্ছা, সেও এখানে বসিয়া খাতায় একটা উপন্যাস লিখিতে শুরু করিয়াছিল। মনে মনে ভাবিল, 10-12 চ্যাপ্টার তো লেখা আছে, উপন্যাসখানা যদি লিখে শেষ করতে পারি তার বদলে কেউ টাকা দেবে না। কেমন হচ্ছে কে জানে, একবার রামবাবুকে দেখাব। নোটিশ মতো অপুর কাজ ছাড়িবার আর বিলম্ব নাই। একদিন পোস্ট অফিসের ডাক ব্যাগ খুলিয়া খাম ও পোস্টকার্ডগুলি নাড়িতে চাড়িতেই একটা বড় চৌকো সবুজ রঙের মোটা খামের উপর নিজের নাম দেখিয়া বিস্মিত হইল। কে তাহাকে এত বড় শৌখিন খামে চিঠি লিখিল? প্রণব নয়, অন্য কেহ নয়। হাতের লেখাটা সম্পূর্ণ অপরিচিত। খুলিয়া দেখিলেই তো তাহার সকল রহস্য এখনই চলিয়া যাইবে। এখন থাক, বাসায় গিয়া পড়িবেক্ষণ। এই অজানার আনন্দটুকু যতক্ষণ ভোগ করা যায়। রান্না খাওয়ার কাজ শেষ হইতেই মার্টিন কোম্পানির রাত 10টার গাড়ি আসিয়া পড়িল। বাজারের দোকানে দোকানে ঝাঁপ পড়িল। অপু পত্রখানা খুলিয়া দেখিল, 2খানা চিঠি। একখানা ছোট 4-5 লাইনের, আরেকখানা মোটা সাদা কাগজে। পরক্ষণেই আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তার বুকের রক্ত যেন ছলকাইয়া উঠিল মাথায়। সর্বনাশ! কার চিঠি এ? চোখকে যেন বিশ্বাস করা যায় না। লীলা তাহাকে লিখিতেছে। সঙ্গের চিঠিখানা তার ছোট ভাইয়ের। সে লিখিতেছে, দিদির এই পত্রখানা তাহার পত্রের মধ্যে আসিয়াছে। অপুকে পাঠাইবার অনুরোধ ছিল দিদির, পাঠানো হইল। অনেক কথা, 9 পৃষ্ঠা ছোট ছোট অক্ষরের চিঠি। খানিকটা পড়িয়া সে খোলা হাওয়ায় আসিয়া বসিল। কি অবর্ণনীয় মনোভাব, বোঝানো যায় না, বলা যায় না। আরম্ভটা এইরকম, ভাই অপূর্ব, অনেকদিন তোমার কোনো খবর পাইনি। তুমি কোথায় আছো, আজকাল কি করো, জানবার ইচ্ছে হয়েছে অনেকবার, কিন্তু কে বলবে, কার কাছেই বা খবর পাব? সেবার কলকাতায় গিয়ে বিনুকে একদিন তোমার পুরনো ঠিকানায় তোমার সন্ধানে পাঠিয়েছিলাম। সে বাড়িতে অন্য লোক আজকাল থাকে, তোমার সন্ধান দিতে পারেনি, কি করেই বা পারবে? এ কথা বিনু বলেনি তোমায়? আমি বড় অশান্তিতে আছি এখানে, কখনো ভাবিনি এরকম আমার হবে। কখনো যদি দেখা হয় তখন সব বলবো। এইসব অশান্তির মধ্যে যখন আবার মনে হয়
তুমি হয়তো মলিন মুখে কোথায় পথে পথে ঘুরে বেড়াচ্ছ, তখন মনের যন্ত্রণা আরও বেড়ে যায়। এই অবস্থায় হঠাৎ একদিন বিনুর পত্রে জানলাম বিজয়া দশমীর দিন তুমি ভবানীপুরের বাড়িতে গিয়েছিলে। তোমার ঠিকানাও পেলাম। বর্ধমানের কথা মনে হয়। অত আদরের বর্ধমানের বাড়িতে আজকাল আর যাবার জো নেই। জ্যাঠামশাই মারা যাওয়ার পর থেকেই রমেনদা বড় বাড়াবাড়ি করে তুলেছিল। আজকাল সে যা করছে তা তুমি হয়তো কখনো শোনোনি। মানুষের ধাপ থেকে সে যে কত নিচে নেমে গিয়েছে, আর যা কীর্তিকারখানা তা লিখতে গেলে পুঁথি হয়ে পড়ে। কোন মাড়োয়ারির কাছে নিজের অংশ বন্ধক রেখে টাকা ধার করেছিল, এখন তার পরামর্শে পার্টিশন স্যুট আরম্ভ করেছে বিনুকে ফাঁকি দেবার উদ্দেশ্যে। এইসব তোমার মাথায় আসবে কোনোদিন? কত রাত পর্যন্ত অপু চোখের পাতা বুঝাইতে পারিল না। লীলা যাহা লিখিয়াছে তাহার অপেক্ষা বেশি যেন লেখে নাই। সারা পত্রখানিতে একটা শান্ত সহানুভূতি, স্নেহ, প্রীতি, করুণা। এক মুহূর্তে আজ 2 বৎসর ব্যাপী এই নির্জনতা অপুর যেন কাটিয়া গেল। এইমাত্র সে ভাবিতেছিল সংসারে সে একা, তাহার কেহ কোথাও নেই। লীলার পত্রে জগতের চেহারা যেন এক মুহূর্তে বদলাইয়া গেল। কোথায় সে, কোথায় লীলা? বহুদূরের ব্যবধান ভেদ করিয়া তাহার প্রাণের উষ্ণ প্রেমময় স্পর্শ অপুর প্রাণে লাগিয়াছে। কিন্তু কি অপূর্ব রসায়ন এ স্পর্শটা! কোথায় গেল অপুর চাকুরি যাইবার দুঃখ? কোথায় গেল গোটা 2 বৎসরের পাষাণ ভারের মতো নির্জনতা? নারীর হৃদয়ের অপূর্ব রসায়নের প্রলেপ তাহার সকল মনে, সকল অঙ্গে কি যে আনন্দ ছড়াইয়া দিল! লীলা যে আছে, সব সময় তাহার জন্যে ভাবে, দুঃখ করে। জীবনে অপু আর কি চায়? সাক্ষাতের আবশ্যক নাই। জন্ম জন্মান্তর ব্যাপিয়া এই স্পর্শটুকুই অক্ষয় হইয়া বিরাজ করুক। লীলার পত্র পাইবার দিন 12 পরে তাহার যাইবার দিন আসিয়া গেল। ছেলেরা সভা করিয়া তাহাকে বিদায় সম্বর্ধনা দিবার উদ্দেশ্যে চাঁদা উঠাইতেছিল। হেডমাস্টার খুব বাধা দিলেন। যাহাতে সভা না হইতে পায়, সেই জন্য দলের চাঁইদিগকে ডাকিয়া টেস্ট পরীক্ষার সময় বিপদে ফেলিবেন বলিয়া শাসাইলেন। পরিশেষে স্কুল ঘরে সভা স্থানও দিতে চাহিলেন না। বলিলেন, তোমরা ফেয়ারওয়েল দিতে যাচ্ছ ভালো কথা, কিন্তু এসব বিষয়ে আয়রন ডিসিপ্লিন চাই। যার চরিত্র নেই তার কিছুই নেই। তার প্রতি কোনো সম্মান তোমরা দেখাও, এ আমি চাইনি। অন্তত স্কুল ঘরে আমি তার জায়গা দিতে পারিনি। সেদিন আবার বড় বৃষ্টি। মহেন্দ্র সাবুয়ের আট চালায়। জন 30 ওপরের ক্লাসের ছেলে হেডমাস্টারের ভয়ে লুকাইয়া হাতে লেখা অভিনন্দনপত্র পড়িয়া ও গাঁদা ফুলের মালা গলায় দিয়া অপুকে বিদায় সম্বর্ধনা জানাইল। সভাভঙ্গের পর জলযোগ করাইল। প্রত্যেকে পায়ের ধুলা লইয়া তাহার বাড়ি আসিয়া বিছানাপত্র গুছাইয়া দিয়া নিজেরা তাহাকে বৈকালে ট্রেনে তুলিয়া দিল। অপু প্রথমে আসিল কলিকাতায়। একটা খুব লম্বা পাড়ি দেবে, যেখানে সেখানে, যেদিকে 2 চোখ যায়। এতদিনে সত্যই মুক্তি। আর কোনো জালে নিজেকে জড়াইবে না। সব দিক হইতে সতর্ক থাকিবে। শিকলের বাঁধন অনেক সময় অলক্ষিতে জড়ায় কিনা পায়ে। ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়া সারা ভারতবর্ষের ম্যাপ ও অ্যাটলাস কয়েকদিন ধরিয়া দেখিয়া কাটাইল। ড্যানিয়েলের ওরিয়েন্টাল সিনারি ও পিঙ্কেটিনের ভ্রমণ বৃত্তান্তের নানা স্থানে নোট করিয়া লইল। বেঙ্গল, নাগপুর ও ইস্ট ইন্ডিয়ান রেলের নানা স্থানের ভাড়া ও অন্যান্য তথ্য জিজ্ঞাসা করিয়া বেড়াইল। 70 টাকা আছে, ভাবনা কিসের? কিন্তু যাওয়ার আগে একবার ছেলেকে চোখের দেখা দেখিয়া যাওয়া দরকার না? সেই দিনই বৈকালে ট্রেনে সে শ্বশুর বাড়িতে রওনা হইল। অপর্ণার মা জামাইকে এতটুকু তিরস্কার করিলেন না। এতদিন ছেলেকে না দেখিতে আসার দরুন একটি কথাও বলিলেন না। বরং এত আদর যত্ন করিলেন যে অপু নিজেকে অপরাধী ভাবিয়া সংকুচিত হইয়া রহিল। অপু বাড়ির লোকজনের সঙ্গে কথা কহিতেছে, এমন সময় তাহার খুড় শাশুড়ি একটি সুন্দর খোকাকে কোলে করিয়া সেখানে আসিলেন। অপু ভাবিল,
বেশ খোকাটি তো, কাদের? খুড়শাশুড়ি বলিলেন, যাও তো খোকন, এবার তোমার আপনার লোকের কাছে। ধন্যি যা হোক, এমন নিষ্ঠুর বাপ কোনোদিন দেখিনি। যাও তো একবার কোলে। ছেলে 3 বছর প্রায় ছাড়াই আছে, ফুটফুটে সুন্দর গায়ের রং, অপর্ণার মতো ঠোঁট ও মুখের নিচেকার ভঙ্গি, চোখ বাপের মতো ডাগর ডাগর। কিন্তু সব শুদ্ধ ধরিলে অপর্ণার মুখের আদলি বেশি ফুটিয়া ওঠে খোকার মুখে। সে কিছুতেই প্রথমে বাবার কাছে আসিবে না। অপরিচিত মুখ দেখিয়া ভয়ে দিদিমাকে জড়াইয়া ধরিল। অপুর মনে ইহাতে আঘাত লাগিল। সে হাসি মুখে হাত বাড়াইয়া বারবার খোকাকে কোলে আনিতে গেল। ভয়ে শেষকালে খোকা দিদিমার কাঁধে মুখ লুকাইয়া রহিল। সন্ধ্যার সময় খানিকটা ভাব হইল, তাহাকে 2-1বার বাবা বলিয়া ডাকিল। একবার কি একটা পাখি দেখিয়া বলিল, ফাঁকি ফাঁকি, উইয়েরটা ফাঁকি নেব বাবা। পকে কচি জীব ও ঠোঁটের কি কৌশলে ফ বলিয়া উচ্চারণ করে, কেমন অদ্ভুত বলিয়া মনে হয়। আর এত কথাও বলে খোকা, কিন্তু বেশিরভাগই বোঝা যায় না। উল্টো পাল্টা কথা, কোন কথার উপর জোর দিতে গিয়া কোন কথার উপর দেয়। কিন্তু অপুর মনে হয় কথা কহিলে খোকার মুখ দিয়া যেন মানিক ঝরে। সে যাহাই কেন বলুক না, প্রত্যেক ভাঙা অশুদ্ধ অপূর্ণ কথাটি অপুর মনে বিস্ময় জাগায়। সৃষ্টির আদিম যুগ হইতে কোনো শিশু যেন কখনো বাবা বলে নাই, জল বলে নাই। কোন অসাধ্য সাধনী না তাহার খোকা করিতেছে। পথে বাবার সঙ্গে বাহির হইয়াই খোকা বকুনি শুরু করিল। হাত পা নাড়িয়া কি বুঝাইতে চায়, অপু না বুঝিয়াই অন্যমনস্ক সুরে ঘাড় নাড়িয়া বলে, ঠিক ঠিক। তারপর কি হল রে খোকা? একটা বড় সাঁকো পড়ে পথে। খোকা বলে, বাবা যাব, ওই দেখব। অপু বলে, আস্তে আস্তে নেমে যা, নেমে গিয়ে একটা কু করবি। খোকা আস্তে আস্তে ঢালু বাহিয়া নিচে নামে। জল নিকাশের পথটার ফাঁকে ওদিকের গাছপালা দেখা যাইতেছে। না বুঝিয়া বলে, বাবা এই মধ্যে একটা বাগান। কু করো তো খোকা, একটু কু করো। খোকা উৎসাহের সহিত বাঁশির মতো সুরে ডাকে, কু। পরে বলে, তুমি কলুন বাবা। অপু হাসিয়া বলে, কু। খোকা আমোদ পাইয়া নিজে আবার করে, আবার বলে, তুমি কলুন। বাড়ি ফিরিবার পথে বলে, খবিচা কেন বাবা? দিদিমা খবিচা কাটবে, খবিচাক ভালো। সন্ধ্যাবেলা খোকা আরো কত গল্প করে। এখানকার চাঁদ গোল, মাসিমার বাড়ি একবার গিয়েছিল, সেখানকার চাঁদ ছোট, এতটুকু। অতটুকু চাঁদ কেন বাবা? শীঘ্রই অপু দেখিল খোকা দুষ্টুও বড়। অপু পকেট হইতে টাকা বাহির করিয়া গুনিতেছে। খোকা দেখিতে পাইয়া চিৎকার করিয়া সবাইকে বলে, দেখ কত টাকা, আয় আয়। পরে একটা টাকা তুলিয়া লইয়া বলে, এটা আমি কিছুতেই দেব না। হাতে মুঠো করিয়া থাকে, আমি কাচের ভাঁতা কিনব। অপু ভাবে, খোকাটা দুষ্ট তো হয়েছে। খোকা দে, টাকা কি করবি? না কিছুতে দেব না, হি হি। ঘাড় দুলাইয়া হাসে। অপুর টাকাটা হাত হইতে লইতে কষ্ট হয়, তবু লয়। একটা টাকার ওর কি দরকার, মিছিমিছি নষ্ট। কলিকাতায় ফিরিবার সময় অপর্ণার মা বলিলেন, বাবা আমার মেয়ে গিয়েছে যাক, কিন্তু তোমার কষ্টই হয়েছে আমার বেশি। তোমাকে যে কি চোখে দেখেছিলাম বলতে পারিনি। তুমি যেরকম পথে পথে বেড়াচ্ছ, এতে আমার বুক ফেটে যায়। তোমার মা বেঁচে থাকলে কি বিয়ে না করে পারতে? খোকনের কথাটা তো ভাবতে হবে। একটা বিয়ে করো বাবা। নৌকায় আবার পীরপুরের ঘাটে আসা। অপর্ণার ছোট খুড়তুতু ভাই ননি তাহাকে তুলিয়া দিতে আসিয়াছিল। খড়রৌদ্রে বড় দলের নোনা জল চকচক করিতেছে। মাঝ নদীতে একখানা বাদাম তোলা মহাজনী নৌকা। দূরে বড় দলের মোহনার দিকে সুন্দরবনের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট সীমারেখা। আশ্চর্য, এরই মধ্যে অপর্ণা যেন কত দূরের হইয়া গিয়াছে।
অসীম জলরাশির প্রান্তের ওই অনতিস্পষ্ট বনরেখার মতোই দূরের, অনেক দূরের। অপুদের ডিঙিখানা দক্ষিণ তীর ঘেঁষিয়া যাইতেছিল। নৌকার তলায় ছলাৎ ছলাৎ ঢেউ লাগিতেছিল। কোথাও কোথাও একটা উঁচু ডাঙা, কোথাও পাড় ধসিয়া নদীগর্ভে পড়িয়া যাওয়ায় কাশঝোপের শিকড়গুলো বাহির হইয়া ঝুলিতেছে। একটা জায়গায় আসিয়া তাহার মনে হইল জায়গাটা সে চিনিতে পারিয়াছে। একটা ছোট খাল, ডাঙার ওপরে একটা হিজল গাছ। এই খালটিতেই অনেক দিন আগে অপর্ণাকে কলিকাতা হইতে আনিবার সময় সে বলিয়াছিল, ও কলাবউ, ঘোমটা খোলো, বাপের বাড়ির দেশটা চেয়েই দেখো। তারপর স্টিমারে চড়িয়া খুলনা, বাঁ দিকে সে একবার চাহিয়া দেখিয়া লইল। ওই যে ছোট্ট খড়ের ঘরটি, প্রথম যেখানে সে ও অপর্ণা সংসার পাতে। সেদিনকার সেই অপূর্ব আনন্দ মুহূর্তটিতে সে কি স্বপ্নেও ভাবিয়াছিল যে এমন একদিন আসিবে, যেদিন শূন্য দৃষ্টিতে খড়ের ঘরখানার দিকে চাহিয়া দেখিতে দেখিতে সমস্ত ঘটনাটা মনে হইবে মিথ্যা স্বপ্ন। নির্নিমেষ উৎসুক অবাক চোখে সেদিকে চাহিয়া থাকিতে থাকিতে অপুর কেমন এক দুর্দমনীয় ইচ্ছা হইতে লাগিল। একবার ঘরখানার মধ্যে যাইতে, সব দেখিতে। হয়তো অপর্ণার হাতের উনুনের মাটির ঝিঁকটা এখনো আছে। আর যেখানে বসিয়া সে অপর্ণার হাতে জলখাবার খাইয়াছিল, প্রথম যেখানটিতে অপর্ণার ট্রাঙ্ক হইতে আয়না চিরুনি বাহির করিয়া তাহার জন্য রাখিয়া দিয়াছিল, ট্রেনে উঠিয়া জানলার ধারে বসিয়া থাকে। স্টেশনের পর স্টেশন আসে ও চলিয়া যায়। অপু শুধুই ভাবে বড়দলের তীর, চাঁদকাটার বন, ভাটার জল কলকল করিয়া নামিয়া যাইতেছে, একটি অসহায় ক্ষুদ্র শিশুর অবোধ হাসি, অন্ধকার রাত্রে বিকীর্ণ জলরাশির ওপারে কোথায় দাঁড়াইয়া অপর্ণা যেন সেই মনসাপতার বাড়ির পুরাতন দিনগুলির মতো দুষ্টুমি ভরা চোখে হাসি মুখে বলিতেছে, আর কক্ষনো যাব না তোমার সঙ্গে, আর কক্ষনো না, দেখে নিও। ফাল্গুন মাস, কলিকাতায় সুন্দর দক্ষিণ হাওয়া বহিতেছে। সকালে একটু শীত। বোর্ডিংয়ের বারান্দাতে অপু বিছানা পাতিয়া শুইয়াছিল। খুব ভোরে ঘুম ভাঙিয়া বিছানায় শুইয়া শুইয়াই তাহার মনে হইল আজ আর স্কুল নাই, টিউশনি নাই, আর বেলা 10টায় নাকে মুখে গুঁজিয়া কোথাও ছুটিতে হইবে না। আজ সমস্ত সময়টা তাহার নিজের, তাহা লইয়া সে যাহা খুশি করিতে পারে। আজ সে মুক্ত, 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 আর কাহাকেও গ্রাহ্য করে না সে। কথাটা ভাবিতেই সারা দেহ অপূর্ব উল্লাসে শিহরিয়া উঠিল। বাঁধন ছেঁড়া মুক্তির উল্লাস। বহুকাল পর স্বাধীনতার আস্বাদন আজ পাওয়া গেল। ওই আকাশের ক্রমবিলীয়মান নক্ষত্রটার মতোই আজ সে দূর পথের পথিক। অজানার উদ্দেশ্যে সে যাত্রার আরম্ভ হয়তো আজই হয় কি কালই হয়। পুলকিত মনে বিছানা হইতে উঠিয়া নাপিত ডাকাইয়া কামাইল, ফর্সা কাপড় পরিল। পুরাতন শৌখিনতায় আবার মাথা চাড়া দিয়া উঠার দরুন দর্জির দোকানে একটা মটকার পাঞ্জাবি তৈয়ারি করিতে দিয়াছিল, সেটা নিজে গিয়ে লইয়া আসিল। ভাবিল একবার ইম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে দেখে আসি নতুন বই কি এসেছে। আবার কতদিনে কলিকাতায় ফিরি কে জানে। বৈকালে মিউজিয়ামে রকফেলার ট্রাস্টের পক্ষ হইতে মশক ও ম্যালেরিয়া সম্বন্ধে বক্তৃতা ছিল। অপুও গেল। বক্তৃতাটি সচিত্র। একটি ছবি দেখিয়া সে চমকিয়া উঠিল। মশকের জীবন ইতিহাসের প্রথম পর্যায়ে সেটা থাকে কীট, তারপর হঠাৎ কীটের খোলস ছাড়িয়া সেটা পাখা গজাইয়া উড়িয়া যায়। ঠিক যে সময় কীট দেহটা অসাড় প্রাণহীন অবস্থায় জলের তলায় ডুবিয়া যাইতেছে, নব কলেবরধারী মশকটা পাখা ছাড়িয়া জল হইতে শূন্যে উড়িয়া গেল। মানুষও তো এমন হইতে পারে। জলের তলায় সন্তরণকারী অন্যান্য মশক কীটের চোখে তাদের সঙ্গীত মরিয়াই গেল। তাদের চোখের সামনে দেহটা তলাইয়া যাইতেছে। কিন্তু জলের ঊর্ধ্বে যে জগতে মশক নবজন্ম লাভ করিল, এরা তো তার কোনো খবরই রাখে না। সে জগতে প্রবেশের অধিকার তখনও তারা অর্জন করে নাই। মৃত্যু দ্বারা, অন্তত তাদের চোখে যা মৃত্যু তার দ্বারা। এই মশক নিম্ন স্তরের জীব,
তার পক্ষে যা বৈজ্ঞানিক সত্য, মানুষের পক্ষে তা কি মিথ্যা? কথাটা সে ভাবিতে ভাবিতে ফিরিল। যাইবার আগে সে একবার পরিচিত বন্ধুদের সহিত দেখা করিতে বাহির হইয়া পরদিন সকালে সেই কবিরাজ বন্ধুটির দোকানে গেল। দোকানে তাহার দেখা পাওয়া গেল না। উড়িয়ার ছোকরা চাকরকে দিয়া খবর পাঠাইয়া পরে সে বাসার মধ্যে ঢুকিল। সেই খোলার বাড়ি, সেই বাড়িটাই আছে। সংকীর্ণ উঠানের একপাশে দুখানা বেলে পাথরের শিলপাতা, বন্ধুটি নোড়া দিয়া কি পিষিতেছে। পাশে বড় একখানা খবরের কাগজের ওপর একরাশ ধূসর রঙের গুঁড়া। সারা উঠান জুড়িয়া কুলায় ডালায় নানা শিকড় বাকড় রৌদ্রে শুকাইতে দেওয়া হইয়াছে। বন্ধু হাসিয়া বলিল, এসো এসো। তারপর এতদিন কোথায় ছিলে? কিছু মনে করো না ভাই, খারাপ হাত, মাজন তৈরি করছি। এই দেখো না লেবেল চাপানো, চন্দ্রমুখী মাজন, মহিলা হোম ইন্ডাস্ট্রিয়াল সিন্ডিকেট। আজকাল মেয়েদের নাম না দিলে পাবলিকের সিম্প্যাথি পাওয়া যায় না, তাই ওই নাম দিয়েছি। বসো বসো। ওগো, বার হয়ে এসো না, অপূর্ব এসেছে, একটু চাটা করো। অপু হাসিয়া বলিল, সিন্ডিকেটের সভ্য তো দেখছি আপাতত মোটে দুজন, তুমি আর তোমার স্ত্রী, এবং খুব যে অ্যাক্টিভ সভ্য তাও বুঝেছি। হাসি মুখে বন্ধু পত্নী ঘর হইতে বাহির হইয়া আসিলেন। তাহার অবস্থা দেখিয়া অপুর মনে হইল অন্য শিলখানাতে তিনিও কিছু পূর্বে মাজন পেশা কার্যে নিযুক্ত ছিলেন। তাহার আসিবার সংবাদ পাইয়াই শিল ছাড়িয়া ঘরের মধ্যে পলাইয়াছিলেন। হাত মুখের গুঁড়া ধুইয়া ফেলিয়া সভ্যভব্য হইয়া বাহির হইলেও মাথার এলোমেলো উড়ন্ত চুলে কপালের পাশের ঘামে সে কথা জানাইয়া দেয়। বন্ধু বলিল, কি করি বলো ভাই, দিনকাল যা পড়েছে, পাওনাদারের কাছে দুবেলা অপমান হচ্ছি। ছোট আদালতে নালিশ করে দোকানের ক্যাশ বাক্স সিল করে রেখেছে। দিনে 1 টাকা খরচ, বাসায় কোনোদিন খাওয়া হয়, কোনোদিন। বন্ধুপত্নী বাধা দিয়া বলিলেন, তুমি ও কাঁদুনি গিয়ে অন্য সময়, এখন উনি এলেন এতদিন পর, একটু চা খাবেন, ঠান্ডা হবেন, তা না তোমার কাঁদুনি শুরু হলো। আহা, আমি কি পথের লোককে ধরে বলতে যাই? ও আমার ক্লাস ফ্রেন্ড, ওদের কাছে দুঃখের কথাটা বললেও, পাতা চায়ের প্যাকেট একটা খুলে নাও না, আটা আছে নাকি? দেখো না, ওকে না হয় খান চারেক রুটি অন্তত। সে ভাবনা তোমায় ভাবতে হবে না। পরে অপুর দিকে চাহিয়া হাসিয়া বলিলেন, আপনি সেই বিজয়া দশমীর পর আর একদিনও এলেন না যে বড়। চা ও পরোটা খাইতে খাইতে অপু নিজের কথা সব বলিল। শীঘ্রই বাহিরে যাইতেছে সেই কথাটাও বলিল। বন্ধু বলিল, তবেই দেখো ভাই, তবু তুমি একা, আর আমি স্ত্রীপুত্র নিয়ে এই কলকাতা শহরের মধ্যে আজ 5-5টি বছর যে কি করে দিন কাটাচ্ছি, এইসব নিয়ে একরকম চালাই। পয়সা প্যাকেট চা আছে, ক্ষুদিরাদি মোদক আছে, মাজনের লাভ মন্দ না, কিন্তু কি জানো, এই কৌটোটা পড়ে যায় 1.5 পয়সার উপর, মাজনে, লেবেলে, ক্যাপসুলে তাও প্রায় 2 পয়সা। তোমার কাছে আর লুকিয়ে কি করব? স্বামী স্ত্রীতে খাটি, কিন্তু মজুরি পোষায় কই। তবুও তো দোকানের কমিশন ধরিনি হিসেবের মধ্যে। এদিকে 4 পয়সার বেশি দাম করলে কম্পিট করতে পারবো না। খানিক পরে বন্ধু বলিল, ওহে, তোমার বউ ঠাকুরিন বলছে আমাদের তো একটা খাওয়া পাওনা আছে, এবার সেটা হয়ে যাক না কেন? বেশ একটা ফেয়ারওয়েল ফিস্ট হয়ে যাবে এখন। তবে উল্টো, এই যা। অপু মনে মনে ভারী কৃতজ্ঞ হইয়া উঠিল বন্ধু পত্নীর প্রতি। ইহাদের মলিন বেশ ও ছেলেমেয়েগুলির জীর্ণ চেহারা হইতে তাহাদের ইতিহাস সে ভালোই বুঝিয়াছিল। কিছু ভালো খাবার আনাইয়া খাওয়ানো, একটু আমোদ আহ্লাদ করা, কিন্তু হয়তো সেটা দরিদ্র সংসারের সাহায্যের মতো দেখাইবে। যদি ইহারা না লয় বা মনে কিছু ভাবে, ও পক্ষ হইতে প্রস্তাবটা আসিতে সে ভারী খুশি হইল। ভোজের আয়োজনে 6-7 টাকা ব্যয় করিয়া অপু বন্ধুর সঙ্গে ঘুরিয়া বাজার করিল। কই মাছ, গলদা চিংড়ি, ডিম, আলু, ছানা, দই, সন্দেশ। হয়তো খুব বড় ধরনের কিছু ভোজ নয়, কিন্তু বন্ধু পত্নীর আদরে হাসি মুখে তাহা এত মধুর হইয়া উঠিল। এমনকি একসময় অপুর মনে হইল আসলে তাহাকে খাওয়ানোর জন্যে বন্ধু পত্নীর এ ছল।
লোকে ইষ্টদেবতাকেও এত যত্ন করে না বোধ হয়। পেছনে সবসময় বন্ধুর বউটি পাখা হাতে বসিয়া তাহাদের বাতাস করিতেছিলেন। অপু হাত উঠাইতেই হাসি মুখে বলিলেন, ও হবে না, আপনি আরেকটু ছানার ডালনা নিন। ও কি, মোচার চপ পাতে রাখলেন কার জন্যে, সে শুনব না। এই সময় 15-16 বছরের ছেলে একটি উঠানে আসিয়া দাঁড়াইল। বন্ধু বলিল, এসো এসো কুঞ্জ, এসো বাবা। এইটি আমার শালির ছেলে, বাগবাজারে থাকে। আমার সে ভাইরা ভাই মারা গেছে গত শ্রাবণ মাসে। পাটের প্রেসে কাজ করত। গঙ্গার ধারে রেল লাইন পেরিয়ে আসতে হয়, তা রোজই আসে। সেদিন একখানা মালগাড়ি দাঁড়িয়ে আছে, তা ভাবলে আবার অতখানি ঘুরে যাব। যেমন গাড়ির তলা দিয়ে গলে আসতে গিয়েছে, আর অমনি গাড়িখানা দিয়েছে ছেড়ে। তারপর চাকায় কেটে কুটে একেবারে। দুটি মেয়ে, আমার শালি আর এই ছেলেটি, একরকম করে বন্ধুবান্ধবের সাহায্যে চলছে। উপায় কি? তাই আজ ভালো খাওয়াটা আছে। কাল স্ত্রী বললে, যাও কুঞ্জকে বলে এসো। ওরে বসে যা বাবা, থালা না থাকে পাতা একখানা পেতে। হাত মুখটা ধুয়ে আয়। এত দেরি করে ফেললি কেন? বেলা বেশি ছিল না। খাওয়া দাওয়ার পর গল্প করিতে করিতে অনেক রাত হইয়া গেল। অপু বলিল, আজ উঠি ভাই, বেশ আনন্দ হলো আজ অনেকদিন পর। বন্ধু বলিল, ওগো, অপূর্বকে আলোটা ধরে গলির মুখটা পার করে দাও তো, আমি তো আর উঠতে পারি নে। একটা ছোট্ট কেরোসিনের টেমি হাতে বউটি অপুর পিছনে পিছনে চলিল। অপু বলিল, থাক বউ ঠাকুর, আর এগোবেন না, এমন কি আর অন্ধকার, যান আপনি। আবার কবে আসবেন? ঠিক নেই, এখন একটা লম্বা পাড়ি তো দিই। কেন, একটা বিয়ে থা করুন না। পথে পথে সন্ন্যাসী হয়ে এরকম বেড়ানো কি ভালো? মাও তো নেই শুনেছি। কবে যাবেন আপনি? যাবার আগে একবার আসবেন না যদি পারেন। তা হয়ে উঠবে না বউ ঠাকুরুন, ফিরি যদি আবার তখন বরং। আচ্ছা, নমস্কার। বউটি টেমি হাতে গলির মুখে দাঁড়াইয়া রহিল। পরদিন সে সকালে উঠিয়া ভাবিয়া দেখিল হাতের পয়সা নানা রকমে উড়িয়া যাইতেছে। আর কিছুদিন দেরি করিলে যাওয়াই হইবে না। এখানে আবার চাকরির উমেদার হইয়া দৌড়ে দৌড়ে ঘুরিতে হইবে। কিন্তু আকাশ পাতাল ভাবিয়াও কিছু ঠিক হইল না। একবার মনে হয় এটা ভালো, আবার মনে হয় ওটা ভালো। অবশেষে স্থির করিল, স্টেশনে গিয়া সম্মুখে যাহা পাওয়া যায় তাহাতেই উঠা যাইবে। জিনিসপত্র বাঁধিয়া গুছাইয়া হাওড়া স্টেশনে গিয়া দেখিল আর মিনিট 15 পরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে গয়া প্যাসেঞ্জার ছাড়িতেছে। একখানা থার্ড ক্লাসের টিকিট কিনিয়া সোজা ট্রেনে উঠিয়া জানলার ধারের একটা জায়গায় সে নিজের বিছানাটি পাতিয়া বসিল। অপু কি জানিত এই যাত্রা তাহাকে কোন পথে চালিত করিয়া লইয়া যাইতেছে? এই 4টা 20 মিনিটের গয়া প্যাসেঞ্জার। পরবর্তী জীবনে সে কতবার ভাবিয়াছে যে সে তো পাঁজি দেখিয়া যাত্রা শুরু করে নাই। কিন্তু কোন মহাশুভ মাহেন্দ্রক্ষণে সে হাওড়া স্টেশনের থার্ড ক্লাস টিকিট ঘরের ঘুলঘুলিতে ফিরিঙ্গি মেয়ের কাছে গিয়ে একখানা টিকিট চাহিয়াছিল। 10 টাকার একখানা নোট দিয়া 5.5 টাকা ফেরত পাইয়াছিল। মানুষ যদি তাহার ভবিষ্যৎ জানিতে পারিত। অপু বর্তমানে এইসব কিছুই ভাবিতেছিল না। এত বয়স হইল, কখনো সে গ্র্যান্ড কর্ড লাইনে বেড়ায় নাই। সেই ছেলেবেলায় 2বার ছাড়া ইস্ট ইন্ডিয়ান রেলেও আর কখনো চড়ে নাই। রেলে চড়িয়া দূর দেশে যাওয়ার আনন্দে সে ছেলে মানুষের মতোই উৎফুল্ল হইয়া উঠিয়াছিল। রাস্তার ধারে গাছপালা ক্রমশ কিরূপ বদলাইয়া যায় লক্ষ্য করিবার ইচ্ছা অনেকদিন হইতে তাহার আছে। বর্ধমান পর্যন্ত দেখিতে দেখিতে গেল, কিন্তু তাহার পরই অন্ধকারে আর দেখা গেল না। পরদিন বৈকালে গয়ায় নামিয়া সে বিষ্ণুপাদ মন্দিরে পিণ্ড দিল। ভাবিল, আমি এসব মানি বা না মানি, কিন্তু সবটুকু তো জানি নে। যদি কিছু থাকে বাপ মায়ের উপকারে লাগে। পিণ্ড দিবার সময়ে ভাবিয়া ভাবিয়া ছেলেবেলায় বা পরে যে যেখানে মারা গিয়াছে বলিয়া জানা ছিল তাহাদের সকলের উদ্দেশ্যেই পিণ্ড দিল। এমনকি পিসিমা ইন্দির ঠাকুরুনকে সে মনে করিতে না পারিলেও দিদির মুখে শুনিয়াছে, তার উদ্দেশ্যে, আতুরি ডাইনি বুড়ির উদ্দেশ্যেও।
বৈকালে বুদ্ধগয়া দেখিতে গেল। অপুর যদি কাহার উপর শ্রদ্ধা থাকে, তবে তাহার আবাল্য শ্রদ্ধা এই সত্যদ্রষ্টা মহাসন্ন্যাসীর উপর। ছেলের নাম তাই সে রাখিয়াছে অমিতাভ। বামে ক্ষীণস্রোতা ফল্গু কটা রঙের বালুসজ্জায় ক্লান্ত দেহ এলাইয়া দিয়াছে। ওপারে হাজারিবাগ জেলার সীমান্তবর্তী পাহাড় শ্রেণী। সারা পথে ভারী সুন্দর ছায়া, গাছপালা, পাখির ডাক, ঠিক যেন বাংলাদেশ। সোজা বাঁধানো রাস্তাটি ফল্গুর ধারে ধারে ডালপালার ছায়ায় ছায়ায় চলিয়াছে। সারা পথ অপুর স্বপ্নাভিভূতের মতো এককার উপর বসিয়া রহিল। একজন হাল ফ্যাশনের কাপড় পরা তরুণী মহিলা ও সম্ভবত তাহার স্বামী মোটরে বুদ্ধগয়া হইতে ফিরিতেছিল। অপু ভাবিল, হাজার হাজার বছর পরেও এ কোন নতুন যুগের ছেলে মেয়ে প্রাচীনকালের সেই পীঠস্থানটি এমন সাগ্রহে দেখিতে আসিয়াছিল। মনে পড়ে সেই অপূর্ব রাত্রি, নবজাত শিশুর চাঁদমুখ, ছন্দ গয়ার জঙ্গলে দিনের পর দিন, সে কি কঠোর তপস্যা। কিন্তু এই মোটর গাড়ি শতাব্দীর ঘন অরণ্য পার হইয়া এমন একদিন নামিয়াছে পৃথিবীতে, পুরাতনের সবই চূর্ণ করিয়া উল্টাইয়া পাল্টাইয়া নবযুগের পত্তন করিয়াছে। রাজা শুদ্ধধনের কপিলাবস্তুও মহাকালের স্রোতের মুখে ফেনার ফুলের মতো কোথায় ভাসিয়া গিয়াছে, কোনো চিহ্ন রাখিয়া যায় নাই। কিন্তু তাহার দিগ্বিজয়ী পুত্র দিকে দিকে যে বৃহত্তর কপিলাবস্তুর অদৃশ্য সিংহাসন প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন, তাহার প্রভুত্বের নিকট এই ২৫০০ বৎসর পরেও কে না মাথা নত করিবে। গয়া হইতে পরদিন সে দিল্লি এক্সপ্রেসে চাপিল, একেবারে দিল্লির টিকিট কাটিয়া। পাশের বেঞ্চিতেই একজন বাঙালি ভদ্রলোক ও তাহার স্ত্রী যাইতেছিলেন। কথায় কথায় ভদ্রলোকটির সঙ্গে আলাপ হইয়া গেল। গাড়িতে আর কোনো বাঙালি নাই। কথাবার্তার সঙ্গী পাইয়া তিনি খুব খুশি। অপুর কিন্তু বেশি কথাবার্তা ভালো লাগিতেছিল না। এরা এই সময় এত বকবক করে কেন? মারোয়াড়ি দুটি তো সাসারাম হইতে নিজেদের মধ্যে বকুনি শুরু করিয়াছে, মুখের আর বিরাম নাই। খুশি ভরা উৎসুক ব্যগ্র মনে সে প্রত্যেক পাথরের নুড়িটি গাছপালাটি লক্ষ্য করিয়া চলিতেছিল। বাম দিকের পাহাড় শ্রেণীর পেছনে সূর্য অস্ত গেল, সারা পশ্চিম আকাশটা লাল হইয়া আছে। আনন্দের আবেগে সে দ্রুতগামী গাড়ির দরজা খুলিয়া দরজার হাতল ধরিয়া দাঁড়াইতেই ভদ্রলোকটি বলিয়া উঠিলেন, উহু, পড়ে যাবেন, পাদানিতে স্লিপ করলেই। বন্ধ করুন মশাই। অপু হাসিয়া বলিল, বেশ লাগে কিন্তু, মনে হয় যেন উড়ে যাচ্ছি। গাছপালা, খাল, নদী, পাহাড়, কাঁকড় ভরা জমি, গোটা শাহাবাদ জেলাটা তাহার পায়ের তলা দিয়া পলাইতেছে। অনেক দূর পর্যন্ত সোন নদের বালুর চড়া জ্যোৎস্নায় অদ্ভুত দেখাইতেছে। নীল নদ, ঠিক এটা যেন নীল নদ। ওপারে ৭-৮ মাইল গাধার পিঠে চড়িয়া গেলে ফারাও রামেসিসের তৈরি আবু সিম্বেলের বিরাট পাষাণ মন্দির। ধূসর অস্পষ্ট কুয়াশায় ঘেরা মরুভূমির মধ্যে অতীতকালের বিস্মৃত দেবদেবীর মন্দির, এপিস, আইসিস, হোরাস, হাথর, রা। নীলনদ যেমন গতির মুখে উপলখণ্ড পাশে ঠেলিয়া রাখিয়া পলাইয়া চলে, মহাকালের বিরাট রথচক্র তাণ্ডব নৃত্য ছন্দের সব স্থাবর অস্থাবর জিনিসকে পিছে ফেলিয়া মহাবেগে চলিবার সময় এই বিরাট গ্রানাইট মন্দিরকে পথের পাশে ফেলিয়া রাখিয়া চলিয়া গিয়াছে। জনহীন মরুভূমির মধ্যে বিস্মৃত সভ্যতার চিহ্ন মন্দিরটা, কোনো বিস্মৃত ও বাতিল দেবদেবীর উদ্দেশ্যে গঠিত ও উৎসর্গীকৃত। একটু রাত্রে ভদ্রলোকটি বলিলেন, এ লাইনে ভালো খাবার পাবেন না, আমার সঙ্গে খাবার আছে, আসুন খাওয়া যাক। তাহার স্ত্রী কলার পাতা চিরিয়া সকলকে বেঞ্চির উপর পাতিয়া দিলেন। লুচি, হালুয়া ও সন্দেশ সকলকে পরিবেশন করিলেন। ভদ্রলোকটি বলিলেন, আপনি খান কতক বেশি লুচি নিন, আমরা তো আজ মোগলসরায়ে ব্রেক জার্নি করব, আপনি তো সোজা দিল্লি চলেছেন। এও অপুর এক অভিজ্ঞতা। পথে বাহির হইলে এত শীঘ্র এমন ঘনিষ্ঠতা হয়। এক গলির মধ্যে শহরে শতবর্ষ বাস করিলেও তাহা হয় না। ভদ্রলোকটি নিজের পরিচয় দিলেন, নাগপুরের কাছে কোন গভর্নমেন্ট রিজার্ভ ফরেস্টে কাজ করেন, ছুটি লইয়া কালীঘাটে শ্বশুরবাড়ি আসিয়াছিলেন,
ছুটি অন্তে কর্মস্থানে চলিয়াছেন। অপুকে ঠিকানা দিলেন, বারবার অনুরোধ করিলেন সে যেন দিল্লি হইতে ফিরিবার পথে একবার অতি অবশ্য যায়। বাঙালির মুখ মোটে দেখতে পান না। অপু গেলে তাহারা তো কথা কহিয়া বাঁচেন। মোগলসরায়ে গাড়ি দাঁড়াইল। অপু মালপত্র নামাইতে সাহায্য করিল, হাসিয়া বলিল, আচ্ছা বউ ঠাকুরুন, নমস্কার, শিগগিরই আপনাদের ওখানে উপদ্রব করছি কিন্তু। দিল্লিতে ট্রেন পৌঁছাইল রাত্রি 11:30টায়। গাজিয়াবাদ স্টেশন হইতেই সে বাহিরের দিকে ঝুঁকিয়া চাহিয়া দেখিল, যে দিল্লিতে গাড়ি আসিতেছিল তাহা এস কপুর কোম্পানির দিল্লি নয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদের দিল্লি নয়, এশিয়াটিক পেট্রোলিয়ামের এজেন্টের দিল্লি নয়। সে দিল্লি সম্পূর্ণ ভিন্ন। বহুকালের বহুযুগের নরনারীদের মহাভারত হইতে শুরু করিয়া রাজসিংহ ও মাধবী কঙ্কন, সমুদয় কবিতা, উপন্যাস, গল্প, নাটক, কল্পনা ও ইতিহাসের মালমশলায় তাহার প্রতি ইটখানা তৈরি। তাহার প্রতি ধূলিকণা অপুর মনের রোমান্সে সকল নায়ক নায়িকার পুণ্য পাদপুত, ভীষ্ম হইতে আওরঙ্গজেব ও সদাশিবরাও পর্যন্ত, গান্ধারী হইতে জাহানারা পর্যন্ত। সাধারণ দিল্লি হইতে সে দিল্লির দূরত্ব অনেক। দিল্লি হনজ দূরস্থ, বহু দূর, বহু শতাব্দীর দূর পারে। সে দিল্লি কখনো কেহ দেখে নাই। আজ নয়, মনে হয় শৈশবে মায়ের মুখে মহাভারত শোনার দিন হইতে ছিরের পুকুরের ধারের বাঁশবনের ছায়ায় কাঁচা শ্যাওড়ার ডাল পাতিয়া রাজপুত জীবন সন্ধ্যা ও মহারাষ্ট্র জীবন প্রভাত পড়িবার দিনগুলি হইতে সকল ইতিহাস, যাত্রা, থিয়েটার, কত গল্প, কত কবিতা, এই দিল্লি, আগ্রা, সমগ্র রাজপুতানা ও আর্যাবর্ত তাহার মনে একটি অতি অপরূপ অভিনব স্বপ্নময় আসন অধিকার করিয়াছে। অন্য কাহারও মনে সেরকম আছে কিনা সেটা প্রশ্ন নয়, তাহার মনে আছে, এইটাই বড় কথা। কিন্তু বাহিরে ঘন অন্ধকার, কিছু দেখা যায় না। অনেকক্ষণ চাহিয়া কেবল কতগুলা সিগন্যালের বাতি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। একটা প্রকাণ্ড ইয়ার্ড কেবিন, লেখা আছে দিল্লি জাংশন ইস্ট। একটা গ্যাসোলিনের ট্যাঙ্ক, তাহার পরই চারিদিকে আলোকিত প্ল্যাটফর্ম, প্রকাণ্ড দোতলা স্টেশন, সেই পিয়ার্স সোপ, কিটিংস পাউডার, হলস ডিস্টেম্পার, লিপটনের চা, আব্দুল আজিজ হাকিমের রৌশনে সেকাত, উৎকৃষ্ট দাদের মলম। নিজের ছোট ক্যানভাসের সুটকেস ও ছোট বিছানাটা হাতে লইয়া অপু স্টেশনে নামিল। রাত অনেক, শহর সম্পূর্ণ অপরিচিত। জিজ্ঞাসা করিয়া জানিল ওয়েটিং রুম দোতলায়, রাত্রি সেখানে কাটানোই নিরাপদ মনে হইল। সকালে উঠিয়া জিনিসপত্র স্টেশনে জমা দিয়া সে বাহিরে আসিয়া দাঁড়াইল। অর্ধ মাইল ব্যাপী দীর্ঘ শোভাযাত্রা করিয়া সুসজ্জিত হস্তিস্পৃষ্টে সোনার হাওদায় কোনো শাহজাদি নগর ভ্রমণে বাহির হইয়াছেন কি? দুধারে আবেদনকারী ও ওমরাহ দল আভূমি তসলিম করিয়া অনুগ্রহ ভিক্ষার অপেক্ষায় করজোড়ে খাড়া আছে কি? নব আগন্তুক নরেন্দ্রনাথ পাতশা বেগমের কোন সরাইখানায় ধূমপানরত বৃদ্ধ পারস্য দেশীয় শেখের নিকট পথের কথা জিজ্ঞাসা করিয়াছিল। কিন্তু এ যে একেবারে কলিকাতার মতোই সব, এমনকি মনিলাল জুয়েলার্সের বিজ্ঞাপন পর্যন্ত। দুজন লোক কলিকাতা হইতে বেড়াতে আসিয়াছিল। টাঙা ভাড়া সস্তা পড়িবে বলিয়া তাহারা তাকে সঙ্গে লইবার প্রস্তাব করিল। কুতুবের পথে একজন বলিল, মশাই, আরও বারদই দিল্লি এসেছি। কুতুবের মুরগির কাটলেট খাননি কখনো, না? আহা, সে যা জিনিস, চলুন 1 ডজন কাটলেট অর্ডার দিয়ে তবে উঠব কুতুব মিনারে। বাল্যকালে দেওয়ানপুরে পড়িবার সময় পুরনো দিল্লির কথা পড়িয়া তাহার কল্পনা করিতে গিয়া বারবার স্কুলের পাশের এক পুরাতন ইট খোলার ছবি অপুর মনে উদয় হইত। আজ অপু দেখিল পুরাতন দিল্লি বাল্যের সে ইটের পাঁজা নয়। কুতুব মিনার নতুন দিল্লি শহর হইতে যে এত দূরে, তাহা সে ভাবে নাই। তদুপরি সে দেখিয়া বিস্মিত হইল এই দীর্ঘ পথের দুধারে মরুভূমির মতো অনুর্বর কাঁটাগাছ ও ফণিমনসার ঝোপে ভরা রৌদ্রদগ্ধ প্রান্তরের এখানে ওখানে সর্বত্র ভাঙা বাড়ি, মিনার, মসজিদ, কবর, খিলান, দেওয়াল। 7টা প্রাচীন মৃত রাজধানীর মুখ কঙ্কাল
পথের দুধারে উঁচু নিচু জমিতে বাবলা গাছ ও ক্যাকটাস গাছের ঝোপঝাপের আড়ালে হৃত গৌরব নিস্তব্ধতায় আত্মগোপন করিয়াছে। পৃথ্বীরায় পিথৌরার দিল্লি, লালকোট, দাসবংশের দিল্লি, তোগলকদের দিল্লি, আলাউদ্দিন খিলজির দিল্লি, সিরি ও জাহানপনা মোগলদের দিল্লি। অপু জীবনে এরকম দৃশ্য দেখে নাই, কখনো কল্পনাও করে নাই। সে অবাক হইল, অভিভূত হইল, নীরব হইয়া গেল, গাইড বুক উল্টাইতে ভুলিয়া গেল, ম্যাপের নম্বর মিলাইয়া দেখিতে ভুলিয়া গেল। মহাকালের এই বিরাট শোভাযাত্রা একটার পর একটা বায়োস্কোপের ছবির মতো চলিয়া যাইবার দৃশ্যে সে যেন সম্বিতহারা হইয়া পড়িল। আরও বিশেষ হইল এই জন্যে যে মন তাহার নবীন আছে, কখনো কিছু দেখে নাই, চিরকাল আস্তাকুড়ের আবর্জনায় কাটাইয়াছে, অথচ মন হইয়া উঠিয়াছে সর্বগ্রাসী বুভুক্ষু। তাই সে যাহা দেখিতেছিল তাহা যেন বাহিরের চোখটা দিয়া নয়, সে কোন তীক্ষ্ণদর্শী তৃতীয় নেত্র, যেটা না খুলিলে বাহিরের চোখের দেখাটা নিষ্ফল হইয়া যায়। ঘুরিতে ঘুরিতে দুপুরের পর সে গেল কুতুব হইতে অনেক দূরে গিয়াসুদ্দিন তোগলকের অসমাপ্ত নগর তোগলকাবাদে। গ্রীষ্মের দুপুরের খররৌদ্রে তখন চারিধারের ঊষর ভূমি আগুন রাঙা হইয়া উঠিয়াছে। দূর হইতে তোগলকাবাদ দেখিয়া মনে হইল যেন কোনো দৈত্যের হাতে গাঁথা এক বিরাট পাষাণ দুর্গ। তৃণবিরল ঊষর ভূমি, পত্রহীন বাবলা ও কণ্টকময় ক্যাকটাসের পটভূমিতে খররৌদ্রে সে যেন এক বর্বর অসুরবীর্য সুউচ্চ প্রাসান দুর্গপ্রাচীর হইতে সিন্ধু, কাথিয়াবাড়, মালব, পাঞ্জাব সারা আর্যাবর্তকে ভ্রুকুটি করিয়া দাঁড়াইয়া আছে। কোথাও সূক্ষ্ম কারুকার্যের প্রচেষ্টা নাই বটে, নিষ্ঠুর বটে, রক্ষ বটে, কিন্তু সবটা মিলিয়া এমন বিশালতার সৌন্দর্য, পৌরুষের সৌন্দর্য, বর্বরতার সৌন্দর্য, যা মনকে ভীষণভাবে আকৃষ্ট করে, হৃদয়কে বজ্র মুষ্টিতে আঁকড়াইয়া ধরে। সব আছে, কিন্তু দেহে প্রাণ নাই। চারিধারে ধ্বংসস্তূপ, কাঁটাগাছ, বিশৃঙ্খলতা, বড় বড় পাথর গড়াইয়া উঠিবা পথ বুঝাইয়া রাখিয়াছে, মৃতমুখের ভ্রুকুটি মাত্র। সাধু নিজামুদ্দিনের অভিশাপ মনে পড়িল, ইয়ে বাসে গুজর, ইয়ে রাহে গুজর। পৃথ্বীরায়ের দুর্গের চবুতরার উপর যখন সে দাঁড়াইয়া, কি মুশকিল, কি অদ্ভুতভাবে নিশ্চিন্দপুরের সেই বনের ধারের ছিঁড়ে পুকুরটা এই দুর্গের সঙ্গে জড়িত হইয়া আছে। বাল্যে তাহারই ধারের শেওড়া বনে বসিয়া জীবন প্রভাত পড়িতে পড়িতে কতবার কল্পনা করিত পৃথ্বীরায়ের দুর্গ ছিঁড়ে পুকুরের উঁচু ওদিকের পাড়টার মতো বুঝি। এখনো ছবিটা দেখিতে পাইতেছে, কতগুলি গুগলি শামুক ওপারের বাঁশঝাড়। যাক, চবুতরার ওপর দাঁড়াইয়া থাকিতে থাকিতে দূর পশ্চিম আকাশের চারিধারের মহাশ্মশানের উপর ধূসর ছায়া ফেলিয়া সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী আকাশের পটে আগুনের অক্ষরে লিখিয়া সূর্য অস্ত গেল। সেসব অতি পবিত্র গোপনীয় মুহূর্ত অপুর জীবনের। দেবতারা তখন কানে কানে কথা বলেন। তাহার জীবনে এইরূপ সূর্যাস্ত আর কটাই বা আসিয়াছে। ভয় ও বিস্ময় দুইই হইল, সারা গায়ে যেন কাঁটা দিয়া উঠিল। কি অপূর্ব অনুভূতি! জীবনের চক্রবাল নেমি এতদিন যে কত ছোট অপরিসর ছিল, আজকার দিনটির পূর্বে তাহা জানিত না। নিজামুদ্দিন আউলিয়ার মসজিদ প্রাঙ্গণে সম্রাট দুহিতা জাহানারার তৃণাবৃত পবিত্র কবরের পার্শ্বে দাঁড়াইয়া মসজিদদ্বারে কৃত 2-4 পয়সার গোলাপ ফুল ছড়াইতে ছড়াইতে অপুর অশ্রু বাধা মানিল না। ঐশ্বর্যের মধ্যে, ক্ষমতার দম্ভের মধ্যে লালিত হইয়াও পুণ্যবতী শাহজাদির এই দীনতা, ভাবুকতা তাহার কল্পনাকে মুগ্ধ রাখিয়াছে চিরদিন। এখনো যেন বিশ্বাস হয় না যে সে যেখানে দাঁড়াইয়া আছে সেটা সত্যই জাহানারার কবরভূমি। পরে সে মসজিদ হইতে একজন প্রৌঢ় মুসলমানকে ডাকিয়া আনিয়া কবরের শিরোদেশের মার্বেল ফলকের সেই বিখ্যাত ফার্সি কবিতাটি দেখাইয়া বলিল, মেহরবানি করকে পড়িয়ে, হাম লিখ লেঙ্গে। প্রৌঢ়টি কিঞ্চিত বকশিসের লোভে খামখেয়ালি বাঙালি বাবুটিকে খুশি করার জন্যে জোরে জোরে পড়িল। পরে সে কবি আমির খসরুর কবরের ওপরও ফুল ছড়াইল।
পরদিন বৈকালে শাহজাহানের লাল পাথরের কেল্লা দেখিতে গিয়া অপরাহ্নের ধূসর ছায়ায় দেওয়ানি খাসের পাশের খোলা ছাদে একখানা পাথরের বেঞ্চিতে বহুক্ষণ বসিয়া রহিল। মনে হইল এইসব স্থানের জীবনধারার কাহিনী কেহ লিখিতে পারে নাই। গল্পে, উপন্যাসে, নাটকে, কবিতায় যাহা পড়িয়াছে সে সবটাই কল্পনা, বাস্তবের সঙ্গে তাহার কোনো সম্পর্ক নাই। সে জেবুন্নিসা, সে উদিপুরী বেগম, সে মমতাজ মহল, সে জাহানারা, আবাল্য যাহাদের সঙ্গে পরিচয় সবগুলি কল্পনা সৃষ্ট প্রাণী। বাস্তব জগতের মমতাজ বেগম, উদিপুরী, জেবুন্নেসা হইতে সম্পূর্ণ পৃথক। কে জানে এখানকার সেসব রহস্য ভরা ইতিহাস? মুখ যমুনা তাহার সাক্ষী আছে, গৃহভিত্তির প্রতি পাষাণখণ্ড তাহার সাক্ষী আছে, কিন্তু তাহারা তো কথা বলিতে পারে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ ষোড়শ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।